দৈনিক আর নিউজের থার্ড আই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে যাকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি, ওনার সম্বন্ধে আসলে বেশি কিছু বলার নেই। তবে আমাদের দেশে পলিটিক্স যে একটা শেখার জিনিস, পলিটিক্স যে শিখে জেনে তারপরে করতে হয়, এখন তো আর পলিটিক্স তো একটা ব্যবসায়িক পর্যায়ে চলে গেছে। তো যারা আসলে অরিজিনাল পলিটিশিয়ান, যাদেরকে আমরা রাজনীতিবিদ বলি, তারা কিন্তু পড়াশোনা করে রাজনীতি করছে। তেমনই একজন মানুষ, বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। রতন ভাই আজকে আমাদের সাথে আছেন, আপনাকে আমন্ত্রণ। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদেরকে। আসলেই আমাদের তো দুটো চোখে দেখলে হবে না, থার্ড আই দরকার। আমি মনে করি আপনাদের এই থার্ড আই উইথ হার্ট টক, এটা মানুষের মনের কথা, তার স্বপ্নের কথা, তার স্বপ্ন ভঙ্গের বেদনার কথা এবং স্বপ্ন পূরণের পথ দেখানোর বিষয়টাও এই আলোচনার মধ্যে দিয়ে উঠে আসবে। আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো ভেবেছিলাম, তো ওগুলোতে আমরা না যাই। দেশের বর্তমান যে পরিপ্রেক্ষিত আমরা গত 4-5টা দিন ধরে লক্ষ্য করছি, এটা খুবই অ্যালার্মিং মনে হচ্ছে। যেমন এক নম্বর যদি বলি, যে 3 বাহিনীর প্রধানের সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক, তারপরে হঠাৎ করে 2টো মন্ত্রণালয়ের সচিবের পরিবর্তন, আমাদের সেনা প্রধানের হঠাৎ করে একটা দরবার ডাকা, আবার গতকালকে রাত্রে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার আপনার এই পদত্যাগের একটা বার্তা, সবকিছু মিলে কি দেখেন? ধন্যবাদ। একদিকে অ্যালার্মিং সিচুয়েশন যেমন, কিন্তু তার চেয়ে বেশি মনে হয় এটা ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন। কারণ মানুষ তো আশা নিয়ে বাঁচে, আশা নিয়েই লড়াই করে। অন্যায়ের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করে একটা ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করবার জন্য, বৈষম্যের বিরুদ্ধে মানুষ লড়াই করে একটা সাম্যের সমাজের জন্য, দুর্নীতির বিরুদ্ধে মানুষ লড়াই করে একটা দুর্নীতিমুক্ত পরিবেশ পাবে বলে, আর দমন পীড়নের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ায় যে ভবিষ্যতে আর দমন পীড়ন নির্যাতন হবে না। এই বিষয়গুলো একত্রিত হয়েছিল আমরা 15 বছরের আন্দোলনের মধ্য দিয়ে শেষে 5ই আগস্টের অভ্যুত্থানে যেমন আশা ছিল, তেমনি অভ্যুত্থানের 9 মাসে কিন্তু আশা ভঙ্গের বেদনাও আছে। এবং আশা পূরণ করবার জন্য যাদের উপর আমরা ভরসা করেছি, জনগণ যাদের উপর ভরসা করেছে, আমরা সবাই ভেবেছি যে তাদের নির্দিষ্ট কোনো দলীয় রং নেই, তাদের আছে জনগণের প্রতি দায় এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে উচ্চারিত দাবি পূরণের দায়িত্ব, আর সবচেয়ে বড় কথা একটা নিরপেক্ষতার আশ্বাস। তো এগুলো নিয়ে চলছে। কিন্তু সেই সময় আপনি যে কয়টা পয়েন্ট এখানে উল্লেখ করলেন, সেগুলো গত বেশ কিছুদিন ধরে নানা ফর্মে নানাভাবে আলোচিত হচ্ছে। গতকাল যখন সদ্য গঠিত দল, এমনকি আমাদের ক্ষমতাসীনদের স্নেহধন্য দল, সেই দলের প্রধান দেখা করে সে বিবিসিতে জানালেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বা পদত্যাগের কথা বলেছিলেন, তখন এটা এক ধরনের একটা ফ্রাস্ট্রেশনও তৈরি করলো যে দায়িত্ব পালনে অপারগতা থেকে পদত্যাগের সিদ্ধান্ত, নাকি দায়িত্ব পালন করতে বাধার সম্মুখীন হয়ে পদত্যাগের সিদ্ধান্ত, নাকি এই পদত্যাগের সিদ্ধান্ত দিয়ে কাউকে চাপে ফেলার একটা চেষ্টা। কখনো কখনো কেউ চাপে পড়ে পদত্যাগ করতে চায়, আর কেউ কেউ কখনো পদত্যাগের কথা বলে অন্যদেরকে চাপে ফেলতে চায়। ফলে এই ধরনের নানা ধরনের গুঞ্জন কিন্তু তখন সমাজে ছড়িয়ে পড়লো। এবং এর পরে পরেই আমরা দেখলাম নানা ধরনের তৎপরতা, এবং গভীর রাতে আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটা স্ট্যাটাস, এটা মানে ভিন্ন ধরনের ব্যতিক্রমধর্মী মানে মন্তব্য তৈরি করার মতো একটা স্ট্যাটাস। সেই স্ট্যাটাসে তিনি প্রকাশ্যে কি কথা বললেন আর অপ্রকাশ্য কি বার্তা তিনি দিলেন, এগুলো নিয়েও কিন্তু একটা গুঞ্জন তৈরি হয়ে গেল। তো ফলে আমরা বলবো যে মানুষের মধ্যে একটা বিষয় তৈরি হয়েছে যে আমরা দখলদারিত্বের হাত থেকে মুক্তি চেয়েছিলাম, কিন্তু দখলদারিত্ব নানা ফর্মে এখন বিরাজমান। আমরা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলাম, কিন্তু নির্বাচনের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি না। আমরা কিছু কিছু জায়গায় সংস্কারের কথা বলছিলাম, কিন্তু সংস্কারের আলোচনাই হচ্ছে, 10 মাসে কিন্তু সংস্কারের এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তেমন। আমরা দ্রব্যমূল্য সিন্ডিকেটের কথা বলেছিলাম, কিন্তু সিন্ডিকেট এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি আমরা দেখছি, সেখান থেকে মানুষ একটু মুক্তি পেতে চায়।
এগুলো নিয়ে মানুষ বলছে যে এগুলো সমাধান করার কাজটাই না বড় কাজ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এজেন্ডা হিসেবে কখনো কখনো করিডোর সামনে চলে আসে, কখনো কখনো আমাদের এখানে দেখা গেল যে উম, অন্য বিষয় সামনে চলে আসছে, আমরা আমাদের কি চিটাগং পোর্ট ভাড়া দিচ্ছি, পোর্ট এটা ভাড়া করছি, দিচ্ছি, সেটা করছি। করছি। তো এগুলো কিন্তু মানুষকে একটু ভাবিয়ে তুলছে। তাহলে এটা কি, এই জন্য আমি বললাম, এটা কি চাপে পড়ে পদত্যাগের সিদ্ধান্ত, নাকি পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে চাপ তৈরি করা? এটা নিয়েও কিন্তু মানুষ একটু ভাবছে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা মানুষ ভাবছে, 10 মাস একটা দেশের জন্য খুব বেশি সময় নয়, এটা যেমন ঠিক, কিন্তু কোনো কিছু শুরু করবার জন্য 10 মাস একেবারে কম সময়ও নয়। ফলে আমরা কোথা থেকে শুরু করব তা তো ভেবেছিলাম, কিন্তু শুরু করার পরে কতটুকু এগোবো সেটা কিন্তু খুব একটা দৃশ্যমান আমাদের হয়নি। ফলে এই জন্য আমার মনে হয় একদিকে এটা অ্যালার্মিং, আর একদিকে ফ্রাস্ট্রেটিং। এবং তারপরে যেটা আমরা দেখছি যে নানা ধরনের আবার অ্যারেঞ্জমেন্ট এবং রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। একদিকে উপদেষ্টারা ক্রমাগত বলে যাচ্ছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, কিন্তু অবাক লাগে এই কথাগুলো আমাদের সেনাপ্রধানের মুখ থেকে শুনতে হবে কেন? নির্বাচন কখন হবে, আমাদের বন্দর দেয়া হবে কিনা, করিডোর দেয়া হবে কিনা, এই রাজনৈতিক সিদ্ধান্তের কথা কি আমাদের রাজনৈতিক দলগুলোর মাধ্যমে আসবে না? তার মানে কি রাজনৈতিক দলের মুখ থেকে আসা কথা কি গুরুত্বহীন হয়ে গেল? রাজনীতিকে কি সাইফার করে ফেলার চেষ্টা করা হচ্ছে? রাজনৈতিক দলগুলোকে কি গুরুত্বহীন বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে? অতিমাত্রায় প্রশাসনিক এবং আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের পাশাপাশি সামরিক নিয়ন্ত্রণটাকে কি দৃশ্যমান করে তোলা হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসলো। তাহলে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা কি থমকে দাঁড়াবে, নাকি গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত হবে? এগুলো কিন্তু এখন চলছে। না, একটা জিনিস চিন্তা করে দেখেন যে 5ই আগস্ট বা 36শে জুলাই আমরা যে সরকারটাকে বসালাম, পৃথিবীর ইতিহাসে খুব কম পাওয়ারফুল গভর্নমেন্ট হয়, তার যতটা পাওয়ার, এতটা পাওয়ারফুল গভর্নমেন্ট খুব কম দেশেই হয়। কিন্তু উনি এসে মানে মূলত আমাদের তো দুটো চাওয়া ছিল সবচেয়ে জরুরি, একটা ছিল হলো আইন শৃঙ্খলা, আরেকটা ছিল হলো দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা। দুটোর একটা আমরা পেলাম। তারপরে উনি একটা উপদেষ্টা পরিষদ তৈরি করলেন, যে উপদেষ্টা পরিষদ অথর্ব একটা উপদেষ্টা পরিষদ, যেখানে সে ছাড়া আর কারো কোনো কথা বলার কিছু নেই। এখন প্রশ্ন হলো, উনি যদি পদত্যাগ করেন, উনি তো জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। উনি পৃথিবীর বিভিন্ন বড় বড় মাধ্যমগুলিতে উনি বলেছেন যে উনি একটা সুন্দর ইনক্লুসিভ নির্বাচন দিয়ে উনি ওনার জায়গাটা ছেড়ে দেন। কিন্তু হঠাৎ করে এমন কি হলো, উনি যদি চাপেও পড়ে, তাহলে উনি কার চাপে পড়ছেন সেটাও তো উনি জানান। তারপরে আরেকটা বিষয় হলো, ওনার উপদেষ্টা পরিষদ যদি কাজ করতে না পারে, ওনাকে তো কেউ বারণ করেনি যে মানে সেরকম শক্তিশালী একটা উপদেষ্টা পরিষদ তৈরি করতে। এই জায়গাগুলো কি উনি বুঝতে পারছেন না? এখন আমরা কখনো বলতে পারবো না বা বলতে চাই না যে তিনি বুঝতে পারছেন না। কারণ তার মতন একজন জাতীয় এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বকে যদি বলি তিনি বুঝতে পারছেন না, এটা নিজেদের অজ্ঞতা প্রমাণিত হয়, নাকি তাকে ছোট করা হয়? আমরা কি তার বিশালতাটাকে বুঝতে পারিনি, এটা আমাদের অজ্ঞতা? অথবা একজন বড় মানুষকে ছোট করতে গিয়ে নিজেরাই আসলে ছোট হয়ে যাওয়া? আমার ধারণা যে এইভাবে না বলাটাই আমাদের ভালো। তিনি কিন্তু তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন তার উপদেষ্টা পরিষদ। এখানে কারো কোনো হস্তক্ষেপ ছিল না। তার পছন্দের লোক, তার প্রতিষ্ঠানের লোক, তার পাশের বাড়ির লোক, এমনকি তার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এই ধরনের লোক, তার সহপাঠী, তাদেরকে দিয়ে তো তিনি তার উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন। ফলে উপদেষ্টা পরিষদের কারণে তিনি কাজ করতে পারছেন না, এটা বললে প্রথমত তার পছন্দটা বিতর্কিত হয়ে যায়, দ্বিতীয়ত তার চারপাশে যারা আছে তাদের প্রতিও একটা অবিচার করা হয়। কারণ তিনি তো এখন পর্যন্ত কোনো উপদেষ্টাকে এরকম বলেননি যে তিনি তার কথা শুনছেন না অথবা তার মতো করে তিনি চলছেন না, কখনই বলেননি। আবার তিনি যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, কিন্তু তার আগে পূর্ব শর্ত, ইনক্লুসিভ সোসাইটি ছাড়া কি ইনক্লুসিভ নির্বাচন করা যাবে? আমাদের সোসাইটিটাকে কিভাবে বিভাজিত করে ফেলা হয়েছে। একটা সময় গত 15 বছর আমরা ট্যাগ কালচার দেখেছি, যে সরকারের কোনো সমালোচনা করলেই তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হতো স্বাধীনতা বিরোধী। এখন 5ই আগস্টের পরে আবার নতুন ধরনের ট্যাগ, যে সরকারের কোনো একটা কথার বিরোধিতা করলে যদি বলে জিনিসের দাম কমছে না কেন। প্রথম আক্রমণ, গত 15 বছর কোথায় ছিলেন? দ্বিতীয় আক্রমণ, এই সমস্ত কথা বলার মধ্য দিয়ে কি আবার
ফ্যাসিবাদের জায়গা তৈরি করে দিচ্ছেন। মানে একটা এখন ফ্যাসিবাদের দোসর, এটা একটা ট্যাগিং হয়েছে। এতে করে হচ্ছে কি, মানুষের সবচেয়ে বড় দুঃখটা ছিল যে গত 15 বছর কথা বলা যেত না। এখন মানুষের আবার ওই দুঃখটাই কি ফিরে আসছে আবার? প্রথমত কথা বললে কেউ শোনে না, দ্বিতীয়ত কথা বলতেও কি দেওয়া হবে না? আমরা মনে করি আমরা কথা বলতে চাই, এইরকম একটা পরিবেশের জন্যই রক্ত দিয়েছি। কথা বলতে চাই, শাসক গোষ্ঠীকে আমাদের দুঃখের কথা বলতে চাই, আমাদের দুঃখের কারণ বলতে চাই, দুঃখ দূর করার পথ বলতে চাই, এবং আমাদের দুঃখের জন্য দায়ী যারা তাদের বিচার চাই। এই কথাগুলো সোচ্চারে বলতে চেয়েছিলাম, তো এই নিয়েও তো রাস্তায় মানে ছেলেমেয়েরা নেমেছিল, রাস্তায় শ্রমিকরা নেমেছিল, মায়ের হাত ধরে শিশুরা এসেছিল, অথবা সন্তানের পিছে পিছে বাবা মাও এসেছিল। তো ফলে এই জিনিসগুলোকে একটু বিবেচনা রাখা উচিত না? আমরা মনে হয় যে এই বিষয়গুলোকে বিবেচনা রাখলে, আপনি যে দুটো বিষয়ের কথা বলেছেন, একটা হলো সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা, দ্বিতীয়ত অন্তত দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য খুব জাদুর কাঠির দরকার ছিল না। আমরা ছোট্ট একটা উদাহরণ যদি দেখতাম, যে শ্রীলঙ্কাতেও একই ঘটনা ঘটেছে। ওখানে গণ অভ্যুত্থানের মধ্যে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এবং পালিয়ে যাওয়ার সময় তিনি ওখানে একটা পদত্যাগ পত্রে স্বাক্ষর করার সময়ও পাননি। সেই দেশ তারপরে এই ভঙ্গুর অর্থনীতি, দেউলিয়া হয়ে যাওয়া অর্থনীতি, বাংলাদেশের মতন দেশের কাছ থেকে ঋণ করা একটা দেশ, সেই দেশ কিভাবে, সেই দেশের গভর্নর সেই দেশটাকে কোথায় নিয়ে এলেন বলে পৃথিবীর সেরা গভর্নরদের অন্যতম বলে তিনি স্বীকৃতি পেলেন। আর আমাদের আমাদের এখানে কিন্তু পৃথিবীর সেরা লোকজনই এই সমস্ত প্রতিষ্ঠানে আছেন। তারপরে গতকাল কিরকম একটা খবর বেরিয়েছে, 1% মানুষের হাতে দেশের 42% সম্পদ পুঞ্জীভূত হয়ে গেছে। এবং এই গত 8 মাসে আমাদের কিন্তু শেয়ার বাজারটাকে এখনো নিয়ন্ত্রণে আনা যায় নাই।